এসএসসি দাগি তালিকা নিয়ে ফের অসন্তোষ সুপ্রিম কোর্টের। 17 রকমের যে বেনিয়ম হয়েছে তার মধ্যে একটা বড় অংশ হলো ম্যানুপুলেশনের মাধ্যমে, অর্থাৎ ক্রেতা, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী। সেই সংখ্যাটাকে নিছক এই 1806 কখনো না, যে কথা বারংবার বলা হয়েছে, এবং সেটাই বারবার প্রমাণিত হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের লাগাতার থাপ্পড় খেতে খেতে যে আপনারা যারা সত্যিকারের টেন্টেড, অর্থাৎ যারা এই ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে কাজগুলো অর্জন করেছে, তা সে সুপারিশ বলুন, তা অর্থের বিনিময়ে বলুন, বা তারা নেতা মন্ত্রীর বদান্যতায় বলুন, যেভাবেই হোক না কেন, সেই তালিকা এখনো অনেক বড়। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি এনভি আঙ্গারি আর ডিভিশন বেঞ্চে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তালিকা যথেষ্ট নয়, বিবরণ সহ প্রকাশ করার নির্দেশ দিয়েছে। কখনোই তা ভরসাযোগ্য ছিল না যে অসন্তোষ প্রকাশ করছেন এবং বারবার ঘাট ধাক্কা বলুন আর থাপ্পড় বলুন, যাই বলুন না কেন দিচ্ছে, তাতে কিন্তু এতটাই লজ্জা বোধহীন হয়ে রয়েছে শুধুমাত্র ক্ষমতাকে এনজয় করার জন্য। তারই রেসিডুয়াল আজকে আমরা পাচ্ছি। যারা দুর্নীতি করলো না, দুর্নীতির আশ্রয় নিল না, তা বঞ্চিতই বলুন আর আনটেন্টেড বলুন, তাদের যে প্রেস্টিজ চলে গেল, সেটা সরকার কত লক্ষ কোটি টাকায় সেটা ফিরিয়ে দিতে পারবে। এসএসসি কি কিছু গোপন করতে চাইছে? স্কুল সার্ভিস কমিশন প্রথম থেকেই গোপন করতে চাইছে। আসলে বিষয়টা স্কুল সার্ভিস কমিশন না, তো বিষয়টা হলো মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী না হলে কখনো যারা টেন্টেড এর জন্য চাকরিচ্যুত হলেন তাদেরকে বেচারা বলে সহানুভূতি দেখে তাদেরকে আবার যদি নন টিচিং কোনো ক্ষেত্রে তাদের ব্যবস্থা করা যান, তিনি ওরিড হন? কখন হবেন? কারণ কোথাও গিয়ে লুকোতে চাইছেন। এই কারণে এই শাসক দলের নেতা মন্ত্রী এবং ছোটখাটো যে সমস্ত ওই পঞ্চায়েত লেভেলের যারা বলুন না কেন, এই যে গোটা ব্যবস্থায় কার্যত শাসক দলের মানুষজনই ইনভলভ। 294টা সিটে যখন মুখ্যমন্ত্রী নিজে একজনই প্রার্থী হয়, তাহলে শিক্ষামন্ত্রীর দরকার কি? তাহলে শিক্ষামন্ত্রীর পদটা নিশ্চয়ই শুধুমাত্র আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন নিয়ে ওই লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য? এটাই প্রমাণিত হচ্ছে আমরা ভুল করেছি। কারণ আমরা ভুল মানুষকে ইলেক্ট করেছি। আমরা কখনো বুঝিনি যে মুখ্যমন্ত্রী বলেছিলেন বদল চাই, বদলা চাই না, সেই মুখ্যমন্ত্রী হাড়ে হাড়ে বদলা নিচ্ছে আমাদের। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যোগ্যতার নিরিখে কাজ চেয়েছিলাম। আমরা বলিনি আমাদের দয়া ভিক্ষা দিতে, কিন্তু উনি কি করলেন? দেখা যাচ্ছে যে এই যে যারা দুর্নীতির আশ্রয় চাকরি নিয়েছেন, উনি বারংবার তাদের পাশে থাকছেন। যারা ন্যায্যতার নিরিখে চাকরি চেয়েছেন, যোগ্যতার নিরিখে, উনি তাদের পাশে দেখতে পাননি। এসএসসি দাগি তালিকা নিয়ে ফের অসন্তোষ সুপ্রিম কোর্টের। প্রশ্নের মুখে পড়ল কমিশন, তাহলে কি আপনার অনুমানই সত্য? আরও কয়েক হাজার দাগি রয়েছে, কেন তাদেরকে আড়াল করছে কমিশন বা মমতা সরকার? এই যে আপনি বললেন না যে অনুমান সত্য কিনা বা এই যে আড়াল করছে, এই বিষয়টা নতুন নয়। আপনারা যদি ধারাবাহিকতা দেখেন, আপনারা দেখিয়েছেন সংবাদ মাধ্যম বারংবার এটা রিভিল হচ্ছে যে 17 রকমের যে বেনিয়ম হয়েছে তার মধ্যে একটা বড় অংশ হলো ম্যানুপুলেশনের মাধ্যমে, অর্থাৎ ক্রেতা, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী। সেই সংখ্যাটাকে নিছক এই 1806 কখনো না, যে কথা বারংবার বলা হয়েছে, এবং সেটাই বারবার প্রমাণিত হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের লাগাতার থাপ্পড় খেতে খেতে যে আপনারা যারা সত্যিকারের টেন্টেড, অর্থাৎ যারা এই ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে কাজগুলো অর্জন করেছে, তা সে সুপারিশ বলুন, তা অর্থের বিনিময়ে বলুন, বা তারা নেতা মন্ত্রীর বদান্যতায় বলুন, যেভাবেই হোক না কেন, সেই তালিকা এখনো অনেক বড়। এবং সেটা নেই করে আমরা যারা মামলাকারীদের আইনজীবীরা বারংবার তারা কিন্তু উচ্চারণ করেছে এবং বলেছে, এমনকি হলফনামা আকারেও সেটা কিন্তু প্রস্তুত এবং দেওয়া আছে যে এই সংখ্যাটা নেই করে 5000 প্লাস এক্সিট করবেই। তাহলে এখনো পর্যন্ত সরকার বা এই আমাদের যে আপনি যেটা স্কুল সার্ভিস কমিশন বলছেন, ওটা তো একটা পুতুলের মতন। অ্যাকচুয়ালি স্বশাসিত সংস্থা তো আর স্বশাসিত নেই, সেটা সম্পূর্ণভাবে সরকার তথা মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রিত, যার পরিণতি এটা। এবং সেটা বারংবার বলে দিচ্ছে সেটা ভায়া সুপ্রিম কোর্ট যে সরকার আড়াল করছে, কারণ এই
যে আর্থিক লেনদেন বলুন বা সুপারিশ, সর্বোপরি এই যে মানে সংগঠিত যে অপরাধটা হয়েছে, যেটা বারবার বলেছে আপনার বাক কমিটি দুর্নীতি হয়েছে এবং অর্গানাইজড হতে হয়েছে সুপরিকল্পিতভাবে কমিশনের আধিকারিক সহ এবং নেতা মন্ত্রী সহ, সেইটা কার্যত বারবার প্রমাণিত হচ্ছে এবং বারবার থাপ্পড় খাওয়ার পরেও তারা ঠিক করে এই লিস্ট পাবলিশ করছে না। তাতে আলটিমেট ক্ষতিগ্রস্ত হবে শুধুমাত্র যে এই 26,000 তা না, যারা বঞ্চিত তারা, এবং সুদূর প্রসারীভাবে স্কুল যেমন ড্রপ আউট বাড়ছে, স্কুল মানে সরকারি স্কুল দিলে অ্যাবলিশ করে দেওয়ার একটা মানে কুচক্রান্ত, সেটাই প্রমাণিত হচ্ছে। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি এনভি আঙ্গারি আর ডিভিশন বেঞ্চে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তালিকা যথেষ্ট নয়, বিবরণ সহ প্রকাশ করার নির্দেশ দিয়েছে। এর মধ্যে দিয়ে কি মনে হচ্ছে সুপ্রিম কোর্ট কি এখনো কমিশনের উপরে ভরসা করতে পারছে না? কখনোই তা ভরসাযোগ্য ছিল না। এটা দেখুন, একটা জিনিস আমাদেরকেও বুঝতে হবে যে একজন, আমরা অনেক সময় হয়তো আমরা যারা ডিপ্রাইভ, আমাদের একাংশ বা যারা কর্মচ্যুত হয়েছেন একাংশ, যে এই বিষয়টা যে কোথাও গিয়ে আইনজীবীদের দিকে আঙুল তোলা হয়েছে বা বিচার ব্যবস্থার দিকে, কিন্তু বিচার ব্যবস্থা যে রায়টা বলেছে সেটা কমপ্লাই করে ইমপ্লিমেন্ট করতে হবে তো সরকারকে বা স্কুল সার্ভিস কমিশনকে, সেটা করছে না এবং তারই রেসিডুয়াল কিন্তু আজকে এই জায়গায়। এবং বারংবার যে আপনি একাধিক বেঞ্চ, এই যদি আমি আপনার সেই একদম যে আমাদের প্রাক্তন বিচারপতি জাস্টিস গাঙ্গুলি থেকে আজ পর্যন্ত যতগুলো বেঞ্চে গেছে ততবার কিন্তু বারবার বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে তারা নির্দেশ দিতে পারে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করবে তো এই স্কুল সার্ভিস কমিশন বা পশ্চিমবঙ্গ সরকার, সেটা তো করছে না। সেই কারণে আজকে যে বারবার বলছে যে অসন্তোষ প্রকাশ করছেন এবং বারবার ঘাট ধাক্কা বলুন আর থাপ্পড় বলুন, যাই বলুন না কেন দিচ্ছে, তাতে কিন্তু এতটাই লজ্জাবোধহীন হয়ে রয়েছে শুধুমাত্র ক্ষমতাকে এনজয় করার জন্য, তারই রেসিডুয়াল আজকে আমরা পাচ্ছি। আমরা এই কারা শুধু কিন্তু প্রত্যক্ষভাবে আপাত দৃষ্টিতে আপনি বলতে পারেন যে যারা কিনা এই মানে কর্মপ্রার্থী বা বঞ্চিত বা যারা ধরুন কর্মচ্যুত হয়েছেন তারা, কিন্তু না, তাদের পরিবার, শুধু তারা না, এই গোটা ব্যবস্থা একটা মানে ভয়ঙ্কর আপনার একটা বার্তা যাচ্ছে যে এই শিক্ষক বা শিক্ষককুল তারা বোধহয় দুর্নীতিগ্রস্তদের দ্বারাই পরিচালিত হয়েছে। আপনি ভাবতে পারছেন এই যে চাকরিটা শুধু কি একটা চাকরি চলে গেল, এটা কি একটা সম্মান? তার যে ব্যবস্থার এই দরুন যারা দুর্নীতি করলো না, দুর্নীতির আশ্রয় নিল না, তা বঞ্চিতই বলুন আর আনটেন্টেড বলুন, তাদের যে প্রেস্টিজ চলে গেল, সেটা সরকার কত লক্ষ কোটি টাকায় সেটা ফিরিয়ে দিতে পারবে? সুপ্রিম কোর্ট কোন ভরসায় তাদেরকে মানে আস্থা রাখতে পারবে? কিন্তু দুর্ভাগ্যের হলেও এটা বাস্তব যে আমাদের সেই সংস্থাকেই আবার ভরসা করে এই পরীক্ষা নিয়েছে এবং জানি না সেইটাকে আদৌ কতটা বাস্তবায়ন করবে। গত আগস্টের শেষে এসএসসি 1806 জন দাগি পরীক্ষার্থীর নাম প্রকাশ করেছিল, তা নিয়েই মূলত আপত্তি। এসএসসি কি কিছু গোপন করতে চাইছে? সেটা হলে কেন গোপন করতে চাইছে বলে মনে হয়? স্কুল সার্ভিস কমিশন প্রথম থেকেই গোপন করতে চাইছে। আসলে বিষয়টা স্কুল সার্ভিস কমিশন না, তো বিষয়টা হলো মুখ্যমন্ত্রী না হলে কখনো যারা টেন্টেড এর জন্য চাকরিচ্যুত হলেন তাদেরকে বেচারা বলে সহানুভূতি দেখে তাদেরকে আবার যদি নন টিচিং কোনো ক্ষেত্রে তাদের ব্যবস্থা করা যান, তিনি ওরিড হন, কখন হবেন? কারণ কোথাও গিয়ে লুকোতে চাইছেন এই কারণে এই শাসক দলের নেতা মন্ত্রী এবং ছোটখাটো যে সমস্ত ওই পঞ্চায়েত লেভেলের যারা বলুন না কেন, এই যে গোটা ব্যবস্থায় কার্যত শাসক দলের মানুষজনই ইনভলভ, সেই কারণেই। এবং সবচাইতে পরিতাপের বিষয় হলো, দেখুন, এটাকে সবসময় দলীয় রাজনীতির ন্যারেটিভে ফেলার চেষ্টা করা হচ্ছে। যারা আমরা সোচ্চার হচ্ছি আমাদেরকে সবসময় বিরোধী দলের তকমা দেওয়া হচ্ছে, কিন্তু একটা যদি আপনি স্থিতধী মনে ভাবুন, এর দ্বারা কি যারা শাসক দলকে সমর্থন করেন অনেস্টলি তারা বঞ্চিত হননি, যারা শাসক দলকে ভালোবাসেন অনেস্টলি তারা ক্ষতিগ্রস্ত হননি, তারা এর দ্বারা আক্রান্ত হননি। কেউ কিন্তু বুক ঠুকে বলতে পারবেন না যে আমরা সেফ আছি। অর্থাৎ
বুঝতে হবে শাসক দল স্পন্সর্ড, শাসক দলের যে সরকার চলছে তাদের তৈরি করা একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা, সেই ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হতে হবে দলমত নির্বিশেষে সমস্ত মানুষকে। তা না হলে পরে আজকে এই যে প্রশ্নটা উঠছে, কিছু কি গোপন করতে চাইছে না? ইয়েস, গোপন করতে চাইছে। কি গোপন করতে চাইছে? যে এই দুর্নীতিকে আশ্রয় শুধু কি চাকরিগুলো যারা কিনেছে তা না, কারা নিয়েছে, অর্থাৎ এই টাকার বেনিফিশিয়ারি কারা হয়েছে, সেখানে গেলে আপনি একদম টপমোস্ট যেখান থেকে মনিটরিং হচ্ছে, পরিচালনা হচ্ছে, সেখানে যাবে। সেখানে শাসক দলের একদম সর্বোচ্চ যারা আছেন তারা কোথাও গিয়ে ধরা পড়ে যাবেন, সেই জায়গায় গোপন করতে চাইছে। এবং যে কারণে ওই বারবার গলা ধাক্কা খাওয়া পর্যন্ত মাত্র 1806 জনের লিস্ট দিয়েছে, এছাড়া এখনো বহু বাকি আছে এবং সেটা আলটিমেট দিতেই হবে। তা না হলে পরে এই দ্বিতীয় নিয়োগ কখনোই স্বচ্ছতার সাথে সমাধান হবে না। একই বিষয়ে এসএসসির প্রচুর মামলা নিয়েও বিরক্ত সুপ্রিম কোর্ট। সত্যি তো এত দুর্নীতি, এবার রাজ্য কি আদালত চালাবে? তাহলে সরকারের দরকারটা কি? না, অ্যাকচুয়ালি দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন কার্যত তো তাই হচ্ছে। আমাদের এই ডেমোক্রেটিক ইনফ্রাস্ট্রাকচারটা কেন রয়েছে? আমরা তো কোনো কি বলবো, কোনো পুলিশি ব্যবস্থার মধ্যে নেই, কোনো একনায়কতন্ত্র আমাদের পরিকাঠামো না। আমাদের যেই ফেডারেল স্ট্রাকচারে, সেখানে প্রথমেই হবে কি বলুন তো, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, তা শেষ। তারপরে যদি আমি বলি যে যারা যে সমস্ত পদগুলো অলংকৃত করেছেন, মানে যারা ইলেক্টেড হয়েছেন, তারা তার রোল প্লে করবেন না। 294টা সিটে যখন মুখ্যমন্ত্রী নিজে একজনই প্রার্থী হয়, তাহলে শিক্ষামন্ত্রীর দরকার কি? তাহলে শিক্ষামন্ত্রীর পদটা নিশ্চয়ই শুধুমাত্র আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন নিয়ে ওই লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য, এটাই প্রমাণিত হচ্ছে। এই যে বিষয়টা যে এটা নির্মাণ হয়েছে, যে এর মধ্যে দিয়ে যে একনায়কতন্ত্রী ভাবনা কায়েম হয়েছে, এটা তো আপনাকে মানতে হবে। যা কিছু করবেন ওই মুখ্যমন্ত্রী এবং দিদি, কি ব্যাপার? এখন তো আমরা তাও বলি না, এখন এই যে দলনেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দুটো সমার্থক হয়ে যাচ্ছে। কিন্তু তারা ভোটের অঙ্কে সংখ্যাগরিষ্ঠ হলেও কিন্তু তারা যখন তিনি মুখ্যমন্ত্রী তো আমাদের গোটা পশ্চিমবঙ্গবাসীর, তাহলে সকলে তো এই দুর্নীতিগ্রস্ত হতে চাইছে না, সকলে তো এটাকে অ্যালাউ করতে চাইছে না, কিন্তু তাদের মধ্যেও এই ধরনের ট্রিটমেন্ট দেওয়ার ওনার একটা প্রবণতা, অর্থাৎ এই ব্যবস্থাটাকে রেখে দেওয়ার যে জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন আপনি যে প্রশ্নটা করছেন সেইটাই কিন্তু ঘুরে ফিরে আসছে, যে এই ব্যবস্থাটা কোথাও গিয়ে দেখাচ্ছে যে এই যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মুষ্টিমেয় কিছু জনের চাকরি চলে গেল, কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা হলো অনেক ব্যাপকতা কোন জায়গায়, এই ব্যবস্থাটাকে রেখে দেওয়াটা মানে সাংঘাতিক একটা ভয়ঙ্কর প্রবণতা। সিবিআই রিপোর্ট ফাঁস, চাঞ্চল্যকর তথ্য, 17 রকম পদ্ধতিতে হতো দুর্নীতি। এই সরকারের আমলে আর কি দেখতে হবে? কর্মসংস্থান নেই, দুর্নীতির জন্য চাকরি বাতিল, কেউ চপ তেলে ভাজা বিক্রি করছে পেটের তাগিদে, এমনকি অকালে মৃত্যুর উদাহরণও আছে। ম্যাডাম, এই সমস্যার সমাধান কিভাবে হবে? এই সমস্যার আমি প্রথমে আপনার সমস্যার সমাধান তখনই হবে এই ব্যবস্থা বিনির্মাণ করা। কারণ একটা জিনিস বুঝতে হবে যে এই যে চাকরি চলে গেল, আমরা নিন্দে করছি, আমরা সরকারের সমালোচনা করছি, কিন্তু আমাদের উত্তরণ দরকার। কারণ অভিভাবক যদি তার নিজ যা রোল প্লে করা দরকার সে যদি না করে, তাহলে সেই ব্যবস্থা রাখা আমাদের উচিত না। আমি এখানে অন্যভাবে বলবো যে যতটা না আমরা সোচ্চার হচ্ছি এই ব্যবস্থার বিরুদ্ধে, কিন্তু ব্যবস্থাকে সরানোর জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমাদেরকেই করতে হবে। অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে একাধারে যেমন রাস্তার লড়াই আছে, আমরা যেমন সোচ্চার হচ্ছি, তার জন্য আমাদের উপর আক্রমণ হচ্ছে, আমাদের মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, আমাদের হুমকি দেওয়া হচ্ছে, আমাদের খুন ধর্ষণের মতন যা মানে এইভাবে একটা আমাদের কণ্ঠ রোধ করার জন্য ব্যবস্থা নেবে, এরকমও তাদের নানা রকম ভাবে তারা বলছে দুষ্কৃতী দ্বারা। কিন্তু সেখানে থেমে গেলে চলবে না, কারণ বুঝতে হবে আমরা ভুল করেছি। কারণ আমরা ভুল মানুষকে ইলেক্ট করেছি। আমরা কখনো বুঝিনি যে মুখ্যমন্ত্রী বলেছিলেন বদল চাই, বদলা চাই না, সেই মুখ্যমন্ত্রী হাড়ে হাড়ে
বদলা নিচ্ছে আমাদের। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যোগ্যতার নিরিখে কাজ চেয়েছিলাম, আমরা বলিনি আমাদের দয়া ভিক্ষা করতে দিতে, কিন্তু উনি কি করলেন? দেখা যাচ্ছে যে এই যে যারা দুর্নীতির আশ্রয় চাকরি নিয়েছেন উনি বারংবার তাদের পাশে থাকছেন। যারা মানে ন্যায্যতার নিরিখে চাকরি চেয়েছেন, যোগ্যতার নিরিখে, উনি তাদের পাশে দেখতে পাননি। আবার উনি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন যে চপ ঘুগনি কাশ ফুলের বালিশ। দেখুন, কোনো কাজই ছোট না বলে অনেকে ভাষণ দেন। প্রত্যেকটা মানুষের তার যা কোয়ালিফিকেশন, তার যা কোয়ালিটি, সেই অনুযায়ী কাজ সরবরাহ করা হলো রাষ্ট্রের বা সরকারের দায়িত্ব। আমার কোয়ালিটি যদি চপ ভাজার হয়, ওটাই আমার কাছে অপটিমাম পেশা। আমার কোয়ালিটি যদি টিচিং হয়, ওটাই আমার কাছে অপটিমাম পেশা। টিচার এলিজিবিলিটি টেস্ট, এইটা নিশ্চয়ই চপ ভাজার আপনার ক্রাইটেরিয়ায় পড়ে না। তাহলে যখন উনি এই রাস্তায় আমরা দিনের পর দিন বলেছি যে আমরা যোগ্যতার নিরিখে কাজ চেয়েছি, কারোর কাছে আমরা ভিক্ষে চাইনি, কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার, এই দেখুন রিসেন্টলি উনি বলছেন যে এই বলুন, দেখবেন দিয়ে শেষ করতে পারবেন না। আপনি ভাবতে পারছেন? এর মধ্যে আমরা সম্ভ্রম নিয়ে বাঁচি, আমাদের হিউমিলিয়েশন আমরা অনুভব করি। এইভাবে উনি দিনের পর দিন হিউমিলিয়েট করছেন আমাদেরকে, শিক্ষিত মানুষকে। সেই অধিকার ওনাকে কেউ দেননি। আমাদের বাবা মারাও আমাদেরকে এইভাবে কোনোদিন বলেননি। তারা বারবার বলেছেন, তুমি লেখাপড়া শিখেছো এই কারণেই, তোমার লেখাপড়ার যাতে বাস্তবিক প্রয়োগ হয়, কিন্তু সেই বাস্তবিক প্রয়োগ ফিল্ডটা তৈরি করে দেবে সরকার, সেটা তো করছেন না। বিনিময়ে উনি এই ধরনের মন্তব্য করছেন। এর থেকে উত্তরণের একটাই পথ, এই ব্যবস্থা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটদানের মাধ্যমে এবং রাস্তার লড়াইয়ের মাধ্যমে আমাদেরকে উপড়ে ফেলা, এটাই সমাধান।